আসসালামু আলাইকুম। ইউরো যুদ্ধ শুরু আর সেই যুদ্ধটা শুরু হচ্ছে জার্মানির মিউনিখে আজকে জার্মানি ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচের মধ্যে। তবে তার ২-১ দিন আগ থেকে যে বিষয় নিয়ে সবচেয়ে আলোচনা এমবাপ্পে এবং মেসি সেটা আরো উস্কে দিয়েছেন। কারণ মেসি এমবাপ্পে ২ ধরনের ২ মত দিয়েছেন। এমবাপ্পে বলেছেন কোপা আমেরিকা থেকে ইউরো কাপ নাকি সেরা। আবার মেসি সেটাতে দ্বিমত পোষণ করে বলেছেন যে ইউরো থেকে কোপা আমেরিকা সেরা। তিনি সেখানে কারণ হিসেবে বলেছেন যে ইউরোতে নাই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিনি এই সকল উদাহরণ দিয়েছেন। আবার এমবাপ্পে বলেছেন যে কোপা আমেরিকার চেয়ে বর্তমান ফুটবলের দিক থেকে ইউরোই নাকি সেরা। তবে সেই সব আলোচনা বিতর্ককে ছাপিয়ে যদি আমরা জানতে চাই ইউরো কাপ এবং কোপা আমেরিকার ইতিহাস, তবে বলতে হবে যে কোপা আমেরিকা ১৯১৬ সাল থেকে শুরু হয়েছে এবং দীর্ঘ প্রায় ১০৭-৮ বছর থেকে সেটা চলে আসছে। সেখানে যে কয়টা দল অংশগ্রহণ করে সাধারণত এই টুর্নামেন্টে ফার্স্টে ১০ থেকে ১২টা দল অংশগ্রহণ করে। পরবর্তীতে এক পর্যায়ে তারা অতিথি দল হিসাব আপ্যায়নের জন্য একটা ব্যবস্থা করে যে প্রত্যেকটা টুর্নামেন্টে ২ টা অতিথি দল, সেক্ষেত্রে নর্থ আমেরিকা এবং এশিয়া অঞ্চল থেকে ২ টা দেশ তারা নিয়ে থাকে। যেমনটা গতবারও নিয়েছিল, এশিয়া অঞ্চল থেকে কাতার, জাপান গিয়েছিল। তো এবারও প্রত্যেকটা কোপাতে তারা এভাবে অতিথি সিস্টেম রাখে। তো সেক্ষেত্রে অনেক পুরাতন বলা যায় কোপা আমেরিকা, কিন্তু ইউরো কিন্তু পিছিয়ে নয়। ইউরো ১৯৫৮ সাল থেকে ইউরো কাপ অনুষ্ঠিত হয় এবং ইউরো কাপ প্রতি ৪ বছর পর পর হয়ে থাকে বিশ্বকাপ ফুটবলের মতো। তো ইউরো এবং কোপা আমেরিকা ২ টা টুর্নামেন্টই খুবই শক্তিশালী। তবে দর্শক জনপ্রিয়তার এবং বর্তমান দর্শকদের চাহিদা বা দেখার দিক থেকে যদি বলা হয়, তাহলে ইউরো কাপ কিন্তু বিশ্বকাপের পরের দ্বিতীয় নম্বরে। আমরা ২০১৬ সালে রেকর্ড ৭০০ মিলিয়ন ভিউ হয়েছিল কিন্তু ইউরো কাপের। সেই ক্ষেত্রে বর্তমান দর্শকদের চাহিদার ভিত্তিতে ইউরো কাপের চাহিদা অনেকটা তুঙ্গে, যদিও কোপা আমেরিকার চাহিদা অনেক বেশি, কিন্তু সেখানে ২-৩টা দেশের মধ্যে সীমাবদ্ধ। বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনা, এই ২ দলের সাপোর্টার বিশ্ব মঞ্চে বেশি। সেই ক্ষেত্রে এই ২ দলের সাপোর্টারের কারণেই মূলত কোপা আমেরিকার আকর্ষণটা বেশি পায়, বৃদ্ধি পায়। কোপা আমেরিকা এবং ইউরো কাপের চ্যাম্পিয়নদের মধ্যে যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন কোপা আমেরিকার সর্বাধিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ১৫ বার কাপ শিরোপা তাদের করে তুলে নিয়ে নেয়। তারপর রয়েছে উরুগুয়ে, তারাও কিন্তু ১৫ বার নেয়। তার সেকেন্ডে রয়েছে ব্রাজিল, তারা নিয়েছে ৯ বার। এরপরে প্যারাগুয়ে, চিলি, এরা কিন্তু ১ বার ২ বার, এবার প্যারাগুয়ে এভাবে করে নিয়েছে। অপরদিকে যদি আপনি দেখেন, তো ইউরো কাপ ৪ বছর পর পর অন্তর হলেও সেখানেও কিন্তু রয়েছে কিছুটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা। সেখানে যদি দেখা যায় যে সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপের কাপটা জার্মানির দখলে রয়েছে, তারা কিন্তু ইউরোতে ৩ বারের চ্যাম্পিয়ন এবং স্পেন রয়েছে ৩ বারের চ্যাম্পিয়ন। তারপরে রয়েছে গ্রিস, পর্তুগাল, স্লোভাকিয়া, ওরা ২-১ বার এভাবে গেছে ইউরো কাপটা। তো ইউরো এবং কোপা আমেরিকার মধ্যে পার্থক্য না দেখে ইউরো এবং কোপা আমেরিকা এনজয়টা করা এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ইউরো এবং কোপা আমেরিকায় যে ধরনের দর্শক চাহিদা এবং যে ধরনের বড় বড় প্লেয়াররা, স্টাররা খেলে থাকে, সেই ক্ষেত্রে বলা যায় যে ইউরো, কোপা আমেরিকা ২ টাই সফল টুর্নামেন্ট এবং ২ টাই ফুটবলের আকর্ষণের জন্য অন্যতম ফেভারিট। তবে এখন যাই আসি আজকে থেকে ইউরো কাপের যুদ্ধ শুরু, আর সেখানে উদ্বোধনী ম্যাচে বায়ার্ন মিউনিখের মাঠে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি এবং স্কটল্যান্ড। জার্মানি ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ৩ বারের হচ্ছে তারা ইউরো চ্যাম্পিয়ন। এবারের ইউরোতে তারা আসছে বিশাল শক্তি নিয়ে। কারণ হচ্ছে এবারের ইউরোতে তারা অনেক চাওয়া পাওয়া, কারণ রিসেন্টলি গত ২-৩টা বিশ্বকাপ থেকে জার্মানি বিশ্বকাপে টোটালি ফ্লপ। ১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে জার্মানি কখনোই বিশ্বকাপের গ্রুপ পর্ব বের হতে পারে নাই। তার উপর ইউরো কাপ চলে গেছে ২-৩টা, কিন্তু সেখানেও কিন্তু তারা যথাযথ পারফরমেন্স করতে পারে নাই, কোনো শিরোপা নিতে পারে নাই। লাস্ট ইউরো চ্যাম্পিয়ন যখন ইতালি ছিল, তখন ইতালির কাছ থেকেও তারা কিন্তু কাপটা ছিনিয়ে নিতে পারে নাই। সেমিফাইনাল খেলেছিল, এমনকি ফাইনালে ইতালি ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই যাচ্ছে ইউরো চ্যাম্পিয়ন ইউরোতে অবস্থা জার্মানি 2014-এ সেই জার্মানি আবার ফিরে আসুক, সেটা জার্মান ভক্ত যারা আছে তারা চাচ্ছে। কিন্তু জার্মানির এই মৌসুমটা, এই ইউরোটা হচ্ছে কিছু কিছু স্টার প্লেয়ারদের শেষ সুযোগ। যেমন ম্যানুয়েল নায়ার, বয়সটা অনেক হয়ে গেছে, 38 বয়স হয়ে গেছে। এই মুহূর্তে ম্যানুয়েল নায়ারের হয়তো আর ১ বছর বা ২ বছর পারফরমেন্স করতে পারবেন যদি শরীর সায় দেয় বা পারফরমেন্স সায় দেয়, কিন্তু তার হয়তো
পরবর্তী ইউরো পর্যন্ত তার অপেক্ষা করাটা অনেকটা দুঃসাহস। কারণ এত ৪ বছর পরে ইউরো আসবে তখন হয়তো ম্যানুয়েল নয়্যাররা আর ফিরে আসবে না। অপরদিকে টনি ক্রুস কিন্তু বলেই দিয়েছেন যে ইউরো শেষে তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি ঘটাতে যাচ্ছে না। সেক্ষেত্রে টনি ক্রুসের জন্য এই ইউরোটা মোস্ট একটি ইম্পর্টেন্ট। টনি ক্রুস রিয়াল মাদ্রিদের একজন প্লেয়ার, রিসেন্টলি তিনি আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ীও। টনি ক্রুসের কিন্তু পারফরমেন্স এখনো কমে নাই, কিন্তু পারফরমেন্স থাকা অবস্থায় টনি ক্রুস ফুটবলের মতো সুন্দর খেলাকে বিদায় দিচ্ছেন হয়তো পারিবারিক কোনো কাজের কারণে। টনি ক্রুস, টমাস মুলাররা এই সুযোগে এবার চাইবে ইউরোতে ভালো একটা সূচনা এনে দিতে। ইউরোতে জার্মানি অনেক শক্তিশালী। গোলকিপিংয়ে তো জানেন নয়্যার তো একাই 100 স্ট্যান্ডগান রয়েছেন। স্ট্যানগান কিন্তু একটা দুর্ভাগা যে কোনো বড় টুর্নামেন্টে আসলে তিনি সবসময় দলের বেঞ্চেই বসে থাকেন, কোনো টুর্নামেন্টেই তিনি খেলার সুযোগ পান না শুধু নয়্যারের কারণে। ডিফেন্স লাইনে তো তাদের যে জার্মানির যে ডিফেন্স লাইন সেখানে তো আর বলার কিছুই নাই। গুন্দেগানের মতো, কিমিচের মতো পরীক্ষিত ডিফেন্ডাররা রয়েছে। মিডফিল্ডারে রয়েছেন টনি ক্রুস, গ্রুসের মতো মিডফিল্ডাররা, স্ট্রাইকারে টমাস মুলার, হাভার্টজের মতো স্ট্রাইকাররা। সেই ক্ষেত্রে আপনি জার্মানিকে এবারের ইউরো চ্যাম্পিয়নের জন্য আপনি বিবেচনায় রাখতেই পারেন। সাথে তারা স্বাগতিক হিসাবে জার্মানি কিন্তু এই ইউরোতে মোস্ট ফেভারিট, এবং স্কটিশদেরকে যদি হারাতে পারে তাহলে হয়তো ইউরোর সূচনাটা তারাও সুন্দরভাবে শুরু করবে। দেখা যাক এখন ইউরোটা জমে কেমন কি হয়, সাথে জার্মানরা দেখাতে পারে কি তাদের আধিপত্য, যেভাবে তারা বিশ্বকাপ ইউরোতে পূর্বে দেখিয়েছিল।